ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সুলতানা স্বর্ণা। আইএমএফ এর শর্ত অনুযায়ী ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, ফলে ডলারের দাম বেড়ে যাবে, কমবে টাকার মান, আর এটি বাস্তবায়নের ফলে নিম্নমুখী মূল্যস্ফীতির হারের ফের চাপ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এমন একটি প্রেক্ষাপটে আজ টালি খাতার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ডলারের দাম অস্বাভাবিক হলে বাণিজ্যে কি ক্ষতি, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি KSM মোস্তাফিজুর রহমান, আমাদের সাথে রয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং ডলারের দাম বেশি বেড়ে গেলে, যেমন ডলারের দাম নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই আলোচনা সমালোচনা চলছে, এবং ফারুক মঈনুদ্দিন, প্রথম প্রশ্নটি আসলে আপনার কাছে করতে চাই। শুধুমাত্র আইএমএফ এর এই শর্তের কারণে বাজার ভিত্তিকরণ করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু আসলে বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে। এখন বাংলাদেশের বাস্তবতার কথা যদি আমরা নাই ভাবি, কিন্তু আমরা কিন্তু সবসময় বাজার ভিত্তিক ব্যবস্থার উপরেই থাকতে চেয়েছিলাম। অতীতে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা যেটা বাজারের উপরে নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করেছি। নিয়ন্ত্রণ মানে বলতে গেলে বাজার মুখী ছিলাম না, তা কৃত্রিম ভাবে আমরা অনেক কিছু করেছি। সুদের হার করেছি, ডলার প্রাইস, ফরেন কারেন্সির রেট আমরা নির্ধারণ করেছি। এগুলো তো খুব একটা সুফল হয়নি। সুদের হারের বিষয়টা তো একেবারে প্রমাণিত সত্য যে বাজারকে কখনো ওইভাবে দমন করা যায় না, বাজারকে বাজারের মতো চলতে দিতে হবে। এখন কথা হচ্ছে আইএমএফ এর চাপে এই কথাটা সরকার অনেক সময় এখন স্বীকার করছেন না। আগে সরকার স্বীকার করেনি, তারা বলছেন যে না, আমরা আমাদের মতো করে সংস্কার কিংবা এইসব ব্যাপারগুলো পরিবর্তন করে সংস্কারগুলো করব। কিন্তু মূল কথা হচ্ছে আসলে আইএমএফ এর একটা প্রেশার আছে, এটা ঠিক। আইএমএফ সবসময় একই কথা বলছে, সরকার যে সবকিছু মেনে নিচ্ছেন তাও নয়। যেমন সরকারকে বলছে কৃষি খাতে ভর্তুকি তুলে নিতে, সরকার তাতে রাজি নয়, এবং সেটা আমি মনে করি কখনোই রাজি হওয়া ঠিক হবে না। তবে ডলারের রেট বাজারের উপর ছেড়ে দেওয়ার বর্তমান প্রেক্ষিতের আগে যদি আমরা একটু যাই, আমরা যখন হঠাৎ করে দেখলাম ডলারের দাম 83 টাকা, প্রতি ডলারে যদি 83 টাকা থেকে 120 টাকা হয়ে গেল এক ধাক্কায়, এই যে এখন ছেড়ে দেওয়ার ফলে কিন্তু সেটা হয়নি। যে ইনিশিয়াল ধাক্কাটা আমরা সামনে নিয়েছিলাম, উচিত ছিল দীর্ঘদিন ধরে, অনেকগুলো বছর ধরে ধীরে 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 এটাকে বাজারমুখী করা। সেটা না করার ফলে একসাথে বাঁধ ভেঙে দিলে নদীর জল যেরকম একসাথে উপচে উঠে, তেমনি ভাবে এটা হয়েছিল। এখন যেটা রোলিং প্যাগ এর পরে যেটা হয়েছে, বর্তমান বাজার ভিত্তিক করার ফলে সেরকম বড় কোনো ধাক্কা আসবে না বলে আমার ধারণা। তবে দাম বাড়তে পারে, তবে ওর কোনো বিশাল ধাক্কা আসবে না, কারণ ইনিশিয়াল ধাক্কাটি কিন্তু আমরা সামলে ফেলেছি। মানে প্রায় 30-35% আমরা টাকা ডিভ্যালু করেছি ডলারের এগেইনস্টে। সেই ধাক্কার সামনে সেই রকম বড় ধাক্কার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আর আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি, এটার কি পরিস্থিতি দাঁড়াবে, অবশ্যই। কারণ আমাদের দেশ যেহেতু আমদানি নির্ভর দেশ, আমাদের প্রায় সবকিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। কখনো কোনো খাদ্য, প্রায় অনেক খাদ্যবস্তু আমরা বিদেশ থেকে আনি। ফুয়েল আনতে হয়। একটা ফুয়েলের দাম বেড়ে গেলে কিন্তু সবকিছুর উপর তার প্রভাব পড়ে। এবং আমদানিকৃত পণ্যের মূল্য যখন ডলারের কাছে টাকায় 30-35% বেশি পরিশোধ করতে হয়, তখন এমনিতে মূল্যস্ফীতি ঘটে গেছে। এবং আমাদের দেশে যে কস্ট পুশ ইনফ্লেশনের কথা আমরা বলছি, এটা হচ্ছে সেই কস্ট পুশ ইনফ্লেশন, কারো কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই কেবলমাত্র ডলার টাকার বিনিময় হারের পরিবর্তনের কারণে কিন্তু এক ধাক্কায় আমাদের পণ্য মূল্য অনেক বেড়ে গেছে, না আমদানির মূল্য কিংবা আমদানির ব্যয়। সুতরাং এই যদি টাকার দাম আরো কমে ডলারের এগেইনস্টে, তাহলে আরো আরো আপনার কস্ট পুশ ইনফ্লেশনটা আরো বাড়বে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে যে স্বস্তির বিষয় সেটি হচ্ছে যে আমি এই ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ধাক্কাটা লাগেনি। সুতরাং এটা মনে হচ্ছে, পূর্বাভাসে মনে হচ্ছে বড় কোনো ধাক্কা আসবে না এই মুহূর্তে আপাতত। KSM মোস্তাফিজুর রহমান, আপনার কাছে এই প্রশ্ন এবার আসলে আসতে চাই। ডলারের দাম বাজার ভিত্তিক হওয়া হলে আসলে দাম কমা উচিত, এমনটাই কিন্তু বারংবার বলা হচ্ছে। তবে গত 2 দিনে আমরা উল্টো দেখেছি যে 2.5 টাকা কিন্তু ডলারের দাম বেড়েছে। এর কারণ আসলে কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখুন, যখনই আমরা মুক্ত বাজার অর্থনীতির কথা বলবো,
তখন এটার সঙ্গেই কিন্তু মার্কেট বেস ডলারের রেট নির্ধারিত হচ্ছে। এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে সম্পর্কিত। এখন কোন কোন জায়গায় ডলারের আমাদের সম্পর্কটা সরাসরি? আমদানির সাথে, রপ্তানির সাথে, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইনফ্লেশনের ক্ষেত্রে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ব্যাংকের সাথে, রিজার্ভের সাথে এর সম্পর্কিত। এখন দেখুন, আমরা $100 বিলিয়ন আমরা আমদানির বিপরীতে আমাদের ডলার দিয়ে পরিশোধ করতে হয়। আমাদের ইম্পোর্ট ভ্যালু হলো প্রায় $100 বিলিয়ন। এখন আমরা রপ্তানি করি কত? রপ্তানি ধরে $50-52 বিলিয়ন। আর আমাদের বিদেশে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছে, এরা ধরেন $25 বিলিয়ন মতো তারা এখানে দেয়। তাহলে এখানে ধরেন $75-76 বিলিয়ন আমাদের এখানে আমাদের সাধারণ হিসাব। এর সাথে ধরুন হয়তো ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আছে, বিভিন্ন ব্যাংকের লোন আসছে, এগুলো মিলে আমাদের ডলার কিন্তু আমাদের সংকট থেকে যায়। তো যখনই বাজারে পণ্য সরবরাহ কম হয়, তখন কিন্তু তার মূল্য বৃদ্ধি পায়। এটা আমরা যদি এক এক করে যদি ধরি যে আমাদের আমদানির ক্ষেত্রে কি হবে, আমদানির ক্ষেত্রে অবশ্যই আপনার যারা আমদানিকারক তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ভোলাটাইল, মানে একটি কি বলে এটাকে, যে যেটার কোনো স্থিতিশীলতা নাই, আনস্টেবল। আজকে এক রেট, কালকে এক রেট। আমরা যে পণ্যের মূল্য ঠিক করব এটা আমরা কিন্তু পারবো না, এবং এটা আমদানি ব্যয় বেড়ে যাবে। রপ্তানির ক্ষেত্রে আমাদের কিন্তু রপ্তানির 80%-এর উপরে, প্রায় নিয়ারলি 80% হলো আপনার পোশাক শিল্প থেকে। পোশাক শিল্পের আবার আপনার অধিকাংশই হলো কটন, মেশিনারি, যেগুলো কিন্তু সবই কিন্তু ইম্পোর্ট করতে হয়। তাহলে দেখুন, এই পোশাক শিল্পও কিন্তু আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা ডলারের বিপরীতে বেশি টাকা পাবে, ফলে তার ইনকাম বাড়বে, কিন্তু তাকেও কিন্তু আমদানি করেই আনতে হয়। 100 বিলিয়নের মধ্যে সেটাও কিন্তু আছে। তাহলে তারও কিন্তু তার উপরে তার প্রফিটকে ছাড় দিতে হবে। এবং যারা বিদেশি বায়ার যারা আছে, তারা কিন্তু এই আমাদের পোশাক শিল্পের মালিকদের সাথে বার্গেনিং করবে যে তুমি তো $1 বিপরীতে তুমি আজকে যেমন ধরেন $2, $2.5 বেশি পাচ্ছে, বলবে যে তোমার দাম তো কমাতে পারো। ফলে এটা আমাদের এটার উপরে চাপ সৃষ্টি হবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের মতো দেশ যে জায়গায় আমরা রয়ে গেছি, আমাদের মতো দেশে বিনিয়োগকারীরা যদি অস্থিতিশীলতার একটা জায়গায় দাঁড়িয়ে যায়, তাহলে বিনিয়োগকারীকেও কিন্তু এটা, যদিও আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুবই খারাপ অবস্থা। আপনি দেখুন যে স্ট্যাটিস্টিক্যালি যদি দেখেন, এটা কিন্তু মানে খুবই নাজুক অবস্থা। আগেও খারাপ ছিল, বিগত সরকারের সময় খারাপ ছিল, এখন যে উন্নত হওয়ার কথা সেটা কিন্তু হয় না। তাহলে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর ইনফ্লেশন, যেটা এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, বাজেটকে ইনফ্লেশন দ্বারা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এবার বাজেটে তারা ব্যয় কমাচ্ছে এবং বাজেটের আকার সংকুচিত হচ্ছে। এটা কিন্তু ইনফ্লেশনে কিন্তু হিট করবে যদি আমরা ডলারের মূল্য যদি আমাদের বেড়ে যায়। বেড়ে তো যাবেই, কারণ যেহেতু আপনার ডিমান্ড এবং সাপ্লাই মিলে এটা হবে। এখন এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা ভূমিকা আছে। সেন্ট্রাল ব্যাংক হলো, এটা মূল্যটা কিভাবে, মেকানিজমটা কি হবে এই সম্বন্ধে যদি একটু বলি তাহলে বুঝবেন। দেখুন, প্রতিদিন প্রত্যেকটা ব্যাংকের তার একটা রিকোয়ারমেন্ট আছে যে আজকে আমাদের এত টাকা ডলার পেমেন্ট করতে হবে। তারপর ধরুন গভর্নমেন্টের একটা আছে তার রিপেমেন্ট, যেগুলো লোন নিয়ে আছে। আমাদের জিডিপির তো একটা অনেক বড় অংশ আমাদের কিন্তু লোনে আছে, রিপেমেন্ট দিতে হয়। তাহলে সেখানে এইভাবে প্রতিদিন ডলারের চাহিদা নিরূপিত হবে যে আজকে এত পরিমাণ ডলারের দরকার। তার বিপরীতে বলবে যে আমাদের অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ডলার দাম বেশি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। তবে এ পর্যায়ে টালি খাতায় নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক টালি খাতায়, এবং আমরা আজ আলোচনা করছি ডলারের দাম অস্বাভাবিক হলে বাণিজ্যে কি ক্ষতি সে প্রসঙ্গে। এবং আবারও প্রথমে যেতে চাই ফারুক মঈনুদ্দিন আপনার কাছে। সেক্ষেত্রে ডলারের দামের ক্ষেত্রে আমরা যখন হেরফের লক্ষ্য করি, কিছুক্ষণ আগে KSM মোস্তাফিজুর রহমানের কথাও কিন্তু চলে এসেছিল যে মূল্যস্ফীতি বাড়তে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের কথা যে বারংবার বলা হচ্ছে, সেটি কতটুকু সম্ভব? দেখেন, ডলারের দাম যে ছেড়ে দেওয়ার পরে যে খুব বেশি লাভ দেয়নি, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি স্থবির। নতুন বিনিয়োগ হচ্ছে না, নতুন কাঁচামাল আসছে না, শিল্প যন্ত্রপাতি আসছে না। সুতরাং ডলারের যে চাহিদাটা কম, সেই চাহিদা কম হওয়ার কারণে ডলারের দামের যে লাভটা দেয়নি। আমি একটু আগে যে সত্যের কথা বলছিলাম, সেটা কিন্তু আমাদের দেশের স্বাভাবিক
অর্থনৈতিক কর্মকাণ্ড যখন শুরু হবে তখন ডলারের ডিমান্ড বাড়বে এবং তখন সাথে 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 দামটাও বাড়বে। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদি না আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স কিংবা অন্যান্য সোর্সের যে ফরেন এক্সচেঞ্জ দেশের বেশি না ঢোকে কিংবা তার পরিমাণ না বাড়ে, তাহলে কিন্তু ডলারের দাম বাড়বে, যেহেতু চাহিদা বেশি থাকবে, সরবরাহ সীমিত থাকবে। এখন কথা হচ্ছে তার সাথে যে অর্থনৈতিক স্থিতিশীলতার কথা আপনি বলছেন, এখন কথা হচ্ছে যে আমাদের যে দেশের যে অর্থনৈতিক যে চরিত্র, আমাদের আমদানি নির্ভর অর্থনীতি, আমদানি নির্ভর শিল্প, প্রায় সবকিছু আমদানি নির্ভর। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই স্থিতিশীলতার জন্য ডলারের ইনফ্লোটা বাড়ানোর কোনো বিকল্প নেই। এখানে একটু দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদে এটা কিন্তু খুবই কঠিন কাজ। আমরা সবসময় বলে থাকি যে আমাদের গার্মেন্টস সেক্টর হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বেশি বড় ফরেন এক্সচেঞ্জ আর্নার। এটা কিন্তু আসলে ভুল ধারণা, কারণ ডলার যত এক্সপোর্ট আর্নিং আসে তার একটা বড় অংশ 50 থেকে 60%, 50 to 60% আবার ইম্পোর্ট হয়ে বেরিয়ে যায়। আপনি যদি নেট ইনফ্লো ধরেন ফরেন কারেন্সির, তাহলে কিন্তু আরএমজি সেক্টর কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসে। আমাদের ফার্স্ট পজিশনে থাকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, যারা সম্পূর্ণ নিজ উদ্যোগে বাইরে যান, কোনো ধরনের সরকারের সহায়তা তারা পান না, তাদের কোনো গার্মেন্টস মালিকদের মতো সংগঠন, বিজিএম এর মতো কোনো সংঘবদ্ধ কোনো তাদের সংগঠন নাই, তাদের কোনো বার্গেনিং পাওয়ার নাই। সুতরাং আমি মনে করি এই যে এখন যারা সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আমাদের দেশে পাঠান, তাদেরকে আরো ভালোভাবে উদ্বুদ্ধ করে, তাদেরকে আরো প্রণোদনা দিয়ে, শুধুমাত্র এদেরকে যদি আমরা এই খাতটাতে বাড়াতে চাই, এটা সম্ভব, একটু সময় লাগবে। তবে এখনই শুরু করা গেলে এটা সময় খুব বেশি লাগার কথা নয়। কারণ কথা হচ্ছে যে তাদেরকে, কারণ এই যে ডলার পাঠাচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা, বিদেশি শ্রমিক ভাইয়েরা, তাদের পেছনে কিন্তু কোনো আউটফ্লো অফ ডলার নেই, যা আসছে তাই নেট আমাদের ইনকাম ইনফ্লো। সুতরাং এটার একটা বড় স্থিতিশীলতার জন্য যদি বলেন, আমি বলবো ডলার ইনফ্লোটা বাড়ানোর জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। তার সাথে আমরা শুধু আরএমজি সেক্টরের উপরে ভরসা না করে আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে, আমাদের নতুন বাজার খুঁজতে হবে, নতুন পণ্য খুঁজতে হবে। এখন আমি জানি না আমাদের বাজার খোঁজার ব্যাপারে আমাদের দূতাবাসগুলো কি ভূমিকা পালন করেন। আমরা সবসময় দেখে এসেছি এই জাতীয় বিষয়ে আমাদের প্রাইভেট সেক্টর সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। যে মুস্তাফিজুর রহমান ভাইয়ের মতো লোকরা আছেন, তারাই কিন্তু প্রাইভেট সেক্টর, আমাদের যা শিল্পায়ন বলে সবকিছু কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে দেখেছি। এখন এই নতুন রফতানি বাজার খোঁজার কাজে কিন্তু তাদেরকে করতে হবে। আমরা সরকারি যারা ফরেন আপনার দূতাবাসগুলোতে থাকে তাদের উপর আমরা খুব বেশি ভরসা করতে পারছি না, কারণ আমরা এ পর্যন্ত এমন কোনো আমরা নজির পাইনি যে তারা কোনো নতুন বাজার খুঁজতে পেরেছেন, কিন্তু নতুন কোনো বায়ার খুঁজে দিতে পারতো। সেই কারণে এখন স্থিতিশীলতার জন্য সর্বশেষ কথা যেটি হচ্ছে আমাদের ডলার ইনফ্লো বাড়াতে হবে যে কোনো উপায়। অবশ্যই মোস্তাফিজুর রহমান, আপনার কাছেও আসলে একই প্রশ্ন থাকছে। ডলারের দামের হেরফের হলে যে মূল্যস্ফীতির আমরা অনিবার্য হিসেবেও কিন্তু অনেক সময় বলা হচ্ছে, সেক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের কথা বারংবার বলা হচ্ছে, সম্ভব কতটুকু? অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গেলে লোকাল ইন্ডাস্ট্রিতে জোর দিতে হবে। সব কিছু ভুলে আমাদের স্থানীয় সম্পদ কি আছে সেটাকে গুরুত্ব দিয়ে এখানে প্রোডাকশন বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ করে দিতে হবে। যে সরকার বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করবে সেই দেশ শক্তিশালী হবে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইনোভেশন হবে, আর আমাদের দেশীয় উদ্যোক্তা যারা, তারা বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে, আর সরকার মাঝখানে এর নীতিমালা বিধিমালা তৈরি করে দেবে। তাহলে দীর্ঘমেয়াদী এর একটা পজিটিভ প্রভাব পড়বে। আপনি দেখুন এখন এটা কিভাবে কার্যকরী হবে। দেখেন, ধরুন আগামীকাল সকালে সমস্ত ব্যাংকওয়ালারা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তারা বলবে যে আমার এতগুলো রিপেমেন্ট করতে হবে, ইম্পোর্টের এগেনস্টে এত ডলার লাগবে। তারপরে ধরেন হলো সরকারের যেগুলো লোন নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রায়, এই ডেট পেমেন্টের টাকা লাগবে এত। তারপরে ধরেন কালকে যারা বিদেশে যাবে তারা এত ডলার তারা নিয়ে যাবে, ট্রাভেল চেক নেবে, নগদ ডলার নেবে, এরা নেবে। আবার কোনো কোনো ব্যবসায়ী বলবে যে আমি শ্রীলঙ্কাতে এত ডলার আমি বিনিয়োগ করব বা অমুক জায়গায় যাব। এই যে 4-5টা খাতে একটা চাহিদা তৈরি হবে যে আগামীকাল এই পরিমাণ ডলার লাগবে। এখন দেখবে ব্যাংকওয়ালারা তাদের কাছে ডলার আছে কত, রেমিটেন্স থেকে কত আসছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসছে কিনা, এগুলো বিভিন্ন সোর্স থেকে যেখানে ডলার আসার সুযোগ আছে
এই ডিমান্ড এবং সাপ্লাই মিলে একটা প্রাইস নির্ধারণ করে। সেখানে সেন্ট্রাল ব্যাংক এখানে ইন্টারফেয়ার করবে, যদি শর্ট থাকে তাহলে রিজার্ভ থেকে তারা একটা টাকা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবে। আপনি এখন যেমন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যেমন টিসিবি লোক যাচ্ছে, ভোক্তা অধিকার যাচ্ছে, পুলিশ যাচ্ছে, এই তদারকি করে এটাকে নিয়ন্ত্রণ করছে। আপনি ডলারের বাজার নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এখানে আমরা রেডি অবস্থায় নাই। তবুও আমি বলবো যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করেই একটা ভালো দিক হলো, ধরুন গ্রামে গঞ্জের অর্থনীতিটা সাময়িক চাঙ্গা হবে। যারা আমাদের মাসে যেহেতু ধরেন $2 বিলিয়ন উপরে আমাদের আসে, বিদেশ থেকে টাকা আসে, এটা ফর্মাল চ্যানেলে আসবে এবং তার বিপরীতে গ্রামের মানুষ যারা যে সমস্ত জায়গায় বিদেশে আমাদের ভাইয়েরা চাকরি করে, তাদের অর্থ প্রবাহ বেড়ে যাবে। একই পরিমাণ ডলার পাঠাবে কিন্তু তার হাতে কিছু টাকা বেশি যাবে। সাময়িকভাবে গ্রামের অর্থনীতিতে একটা গতিশীলতা আসতে পারে যদি এটা হয়, কিন্তু আলটিমেটলি এটা ইনফ্লেশনে যে এটা ঋণাত্মক প্রভাব পড়বে। সাময়িক স্বস্তি দিলেও আসলে এর কারণে আমাদের লম্বা একটি সময়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, এই নিয়েই আসলে আলোচনা হচ্ছিল। এবং ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন এবং KSM মোস্তাফিজুর রহমান আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই ছিল। সঙ্গে